যে আসলে হুম, একটা হুম। দাবির জন্য মানুষ জীবন দিচ্ছে, তাহলে আমাদের বাক স্বাধীনতা কোথায়? ডান চোয়ালের পাশ হয়ে আমার চোখের ভিতরে যে স্নাইপার শট, ডাক্তার বলেন ওটা স্নাইপার শট ছিল। ওই গুলিটা লেগে ডান চোখটা বের হয়ে যায় আর বাম চোখের মনিটা ফেটে যায়। আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে। সুধী দর্শক, আপনাদের সবাইকে দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আমাকেও গুনতে হবে এর ৭ম পর্বে। আমি সুরভি রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, কোটা সংস্কার ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ৫ই অগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। অনেকে হারিয়েছেন তার প্রিয়জনকে এবং অনেকে হারিয়েছেন নিজের মূল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ। এই জুলাই আন্দোলনে যোদ্ধাদের মধ্যে যারা আহত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই আহতদের মধ্যে থেকে কেউ কেউ চিরতরে পঙ্গু হয়েছেন কিংবা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছেন। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তেমনই একজন জুলাই যোদ্ধা, যিনি এই আন্দোলনে তার দুটি চোখ হারিয়েছেন, হয়েছেন সম্পূর্ণভাবে দৃষ্টি প্রতিবন্ধী। জি দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা সাব্বির। সাব্বির ভাই, আমাকেও গুনতে হবে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদেরকেও আমার সা- অনেক এবং আমার সাথে আরো যুক্ত হয়েছেন প্রতিবন্ধীদের শিক্ষা এবং সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিত্ব ফাইমা খাতুন। ফাইমা আপু আরো একবার আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন, কিন্তু আজকে তিনি এসেছেন আমাদের অতিথি সাব্বিরকে দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ সুরভি দর্শক, আপনাকে। ধন্যবাদ আপু। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের অনুষ্ঠান থেকে আপনারা জানতে পারবেন পথ হারিয়ে কিংবা জীবনের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে মানুষকে আবার নতুন জীবন নিয়ে কিভাবে বেঁচে থাকতে হয়। আজকের এই প্রোগ্রাম কারোর জন্য হবে মোটিভেশনাল প্রোগ্রাম, কারোর জন্য হবে মেন্টরিং প্রোগ্রাম, কিংবা কারোর জন্য হবে কাউন্সেলিং প্রোগ্রাম। দর্শক, আজকে আপনারা এমন একটি যুগল সন্ধিক্ষণের সাক্ষী হচ্ছেন, যেখানে হঠাৎ করে একটি দুর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী হওয়া ব্যক্তি কিভাবে নিজেকে সামলে নিয়েছেন সেই বিষয়টি আমরা দেখব, এবং প্রতিষ্ঠিত একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে সেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে পথ দেখাচ্ছেন সেটি আপনারা জানতে পারবেন। দর্শক, এবার চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। সাব্বির ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আমি ভালো আসসালাম। আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাব্বির ভাই, কিভাবে জুলাই আন্দোলনে যুক্ত হলেন? আসলে জুলাই আন্দোলনের আ যখন থেকে শুরু হয়, ১৪-১৫ তারিখ থেকে যখন আন্দোলন তীব্রতা শুরু হয়, তো সেটা তো একটা কোটা সংস্কার আন্দোলন অবস্থা ছিল। পরবর্তীতে যখন আসলে ১৭, ১৮ এবং ১৯ তারিখ দেশের বিভিন্ন স্থানে আ সাধারণ একটা কোটা বিরোধী আন্দোলন, মানে যৌক্তিক দাবিতে যে আন্দোলন শুরু হয়, ওইটার উপরে যখন আ অস্ত্রধারী পুলিশ, র‍্যাব এবং কি হেলিকপ্টার থেকে গুলি করা পর্যন্ত শুরু শুরু হয়, তখন থেকে আসলে উম ফোনে বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম এবং নিজেকে খুব নিজেও এটার প্রতি খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে আসলে হুম, একটা হুম। দাবির জন্য মানুষ জীবন দিচ্ছে। তাহলে আমাদের বাক স্বাধীনতা কোথায়? আজ আমরা কোথায় গিয়ে ঠেকেছি? ওখান থেকে আমরা পরবর্তীতে আসলে ওই চিন্তাভাবনা থেকেই পরবর্তীতে আসলে আমি আন্দোলনে ধীরে, ধীরে যুক্ত হয়ে যাই আরকি। আচ্ছা। সাব্বির ভাই, আপনি আপনার দৃষ্টিশক্তি কিভাবে হারালেন? সেদিনটি কবে ছিল? যদি এই বিষয়ে বলতেন। আসলে আমার ধারাবাহিকভাবে আন্দোলনে যুক্ত হওয়ার একটা কর্মসূচি ছিল। যেটা হচ্ছে গিয়ে ৪ই আগস্ট। আমি আমার অফিসের মর্নিং
টাইমে আমার অফিস টাইমটা তেমন একটা সময় আম কাজ করতে হয়। হুম, হুম। আবার ওই সময়কার আন্দোলনে ওই সকাল টাইমটাতে আন্দোলন ততটা তেমন একটা উত্তেজনাপূর্ণ হয়নি। আচ্ছা। তো উম যার কারণে ওদিনকা ৪ই আগস্ট আমি আমার অফিসের কাজ আ মিরপুরে এসে একটা কাজে আসি। ওখানে কাজটা সেরে তখন আমি আমার অফিসে চলে যাই ১২টার ভিতরে। ওখান থেকে আমি আবার হুম, বাসায় হুম। গিয়ে খাওয়া-দাওয়া করে তখন আমার অফিসের বাইক ছিল। এটা বাইকটা রেখে অফিসের গ্যারেজে রেখে পরবর্তীতে আমি রামপুরা বাড্ডা হয়ে এখানে আমাদের একটা বিশাল বড় একটা মিছিল ইস্ট ওয়েস্ট ইউআই, কেমব্রিয়ান বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আচ্ছা। আবুল হোটেল, রামপুরা তারপরে মৌচাক হয়ে শহীদ মিনারের সাথে মিলিত হয় এদিক দিয়ে বাংলা মোটর হয়ে। তো আমিও ওই মিছিলের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। তো যখন আমরা বাংলা মোটর আসি তখন আসার পরে শুনতে পাই যে এখানে আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের যারা নিরস্ত্র আ যোদ্ধা ছিল, আন্দোলনকারী ছিল তাদের উপরে হামলা করে। তো তখন আমরা ওখানে অবস্থান করি। আমরা মিছিলের পিছনে ছিলাম। হুম, তো সেখান থেকে যখন দেখতে পাচ্ছি যে ফার্ম গেট কারণ বাজারে এই দিক থেকে অ্যা গুলি করতেছে। সাউন্ড গ্রেনেড, ছিটাও বুলেট, তারপরে টিয়ার সেল বিভিন্ন জিনিস নিক্ষেপ করতেছে আমাদেরকে লক্ষ্য করে। আচ্ছা। তো সেদিন আবার শাহবাগেও মোটামুটি গোলাগুলি হয়। তো আমরা তখন আমাদের তো ঢাল, তলোয়ার বা অস্ত্র-শস্ত্র কিছুই ছিল না। জি। যার প্রেক্ষাপটে আমরা ওখানে আন্দোলনে আ অবস্থান করি। যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। তো এরই মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে আমরা সিগন্যালে অবস্থান করি। তো এরকম করতে, করতে দেখা গেছে আমাদের বিকাল ৫টা হয়ে যায়। তো আমি মেট্রো রেল আচ্ছা। স্টেশনের নিচে কারণ বাজারে ছিলাম ওখানে। দেন তারপরে ওই সময়টা আসরের আজান দেয়। তখনও মাথায় চিন্তা আসছিল যে আসরের নামাজটাও পড়ার দরকার। তো ওই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে থাকার পরে পুলিশ বা আওয়ামী লীগের লোকজন উম আমাদের উপরে চড়াও হইতে পারে নাই। তো আমরা মোটামুটিভাবে ওখানে অবস্থান করি, শান্তপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। তো একটা সময় নামাজেরও চিন্তাভাবনা মাথায় যে নামাজ পড়তে হবে, যাইতে হবে। তো ঠিক ওই মুহূর্তেই মানে ঘুরবো বা ওখান থেকে সরবো এমন টাইমে ওখানে সিএ ভবন বা ওয়াসা ভবন আছে এবং ওই যে আমার দেশ পত্রিকার এই দিক থেকে ভবন দিক থেকে আমার আমাদের উপর চড়াওভাবে গুলি শুরু করে। আচ্ছা। তার আগে অনেকে আহত হইছে। তো এই আহত হওয়ার কারণে আমাদের ভিতরে সবার ভিতরে একটা ক্ষোভ যে আমরা সাধারণ একটা দাবির জন্য আন্দোলন করতেছি। তোমরা আমাদের উপরে এত চড়াও হলে কেন? তো সেখান থেকে সবাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তো ওই সময় আমার ডান চোয়ালের পাশ হয়ে আমার চোখের ভিতরে যে স্নাইপার শট ডাক্তাররা বলেন ওটা স্নাইপার শট ছিল। ওই গুলিটা লেগে ডান চোখটা বের হয়ে যায় আর বাম চোখের মনিটর ফেটে যায়। তো ওই আচ্ছা। অবস্থায় পিছনের দিকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে সাথে, সাথে অ্যা আমার ২ টি চোখের আলো চিরতরে নিভে যায়। আ আ সাব্বির ভাই আহত হওয়ার পরবর্তী সময়টুকু কেমন ছিল? আহত হওয়ার পরবর্তীতে ওখানে যখন আমি গুলি খাওয়ার পরে পড়ে যাই, আমাকে যখন টার্গেট করলো গুলি করে, তখন আমার পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল শরীরে, মাথায় টুপি ছিল। তো তখন তো জামাত এবং শিবির বা বিএনপির বিরুদ্ধে আ কঠিন থেকে কঠিন মামলা মোকদ্দমা বা বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে হত্যা করা পর্যন্ত বৈধ ছিল। তো তারাও হয়তোবা মনে করছে এরকম জামাত শিবিরের বা কোনো এক উম কর্মকর্তা বা নেতা-টেতা হবো। ওইরকমভাবে টার্গেট করে স্পট ডেট টার্গেট করেছিলেন। তো ওই পর্যায়ে ওখানে পড়ে যাই। ওখান থেকে আমার সহযোদ্ধারা যারা ছিল, রাকিব ভাই ছিল, তারপরে আরো ছিল ইমরান ভাই। এরকম ৩-৪ জন আমাকে তাড়াতাড়ি ওখান থেকে তুলে রিক্সায় করে পিজি হসপিটালে নিয়ে যায়। ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। তো তখন আমার সেন্স ছিল। তো তখন আমাকে রক্তের পজিটিভ যখন জিজ্ঞেস করতে আমি বললাম যে আমার রক্তের পজিটিভ, ও পজিটিভ। তো তারা দ্রুত একটা শক্তির স্যালাইন এবং একটা রক্তের হুম, হুম, ব্লাড আমাকে ব্যবস্থা করে দেয় ওখান থেকে। দিয়ে তাড়াতাড়ি চোখের ক্রিটিক্যাল অবস্থা দেখে হুম, হুম। তখন তারা চক্ষু বিজ্ঞানে পাঠায় দেয়। তো ওই অবস্থায় আমার বাবাকেও ফোন দেই। ফোন নাম্বার বলি।
তো বাবাও আন্দোলনে ছিলেন ভাগিনাকে নিয়ে। আমার বড় ভাগিনা আবার আন্দোলনে ছিল। তো বাবা দ্রুত দৌড়ে আসে, আয়সা দেখে যে আমার এই অবস্থা। তো বাবাও খুব আপসেট হয়ে পড়েন। তো ওই অবস্থায় অ্যাম্বুলেন্স ঠিক করে চক্ষু বিজ্ঞানে নেওয়া যাওয়া হয়। ওখানে দেখলো যে চোখের এমন রক্ত প্রচুর পরিমাণে ক্ষয় হওয়ার কারণে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মানে লোকটাকে আগে বাঁচানোর দরকার। যার জি। কারণে ওনারা আমাকে নিউরো সায়েন্সে পাঠায় দেয়। নিউরো সায়েন্সে সিটি স্ক্যান করাইয়া দেখে যে বুলেট বের হয়ে গেছে। তো দ্রুত ওখান থেকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেয়। তো এই দৌড়াদৌড়ির মাধ্যমে সিএমএস সরি নিউরো সায়েন্সে অথবা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মেবি আমার একটা কেস মানে পুলিশ কেস হয়ে যায় যে হুম, আমরা তো হুম। তখন দেশদ্রোহী হিসাবে আন্দোলন করতেছি। তো তখন ওই রাষ্ট্রদ্রোহী। অবস্থার জি। যে রাষ্ট্রদ্রোহী হিসেবে আন্দোলনরত ছিলাম। তো তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ, আমার ভাই এবং আমার আহ বোন আসে। তো ওই অবস্থায় ওখানে আমাকে আহ ক্রেচে করে হুম, হুম। লাশদের সাথে শোয়ায় রাখা হয়। তো এক পর্যায়ে যখন আমার ওখানে সেন্স চলে যায়, ওখান থেকে যখন আমার সেন্স ফিরে তখন আমি নার্স অবজারভেশনের জন্য ওখানে রাউন্ডে আসছিলেন যে কেউ জীবিত আছে কিনা। তো তখন আমি সেন্স ফেরার সাথে সাথে যখন আওয়াজ পাই যে কেউ একজন আসছে, তখন ওনাকে বলি যে আমার বাইরে কে আছে, ডাক দেন, গার্ডিয়ানকে ডাক দেন। তো সে তাড়াতাড়ি সাব্বির ভাই বলে যে একটু ইন্টারাপ্ট করছি। ফোনটা কি জি একটু উঠানো যায়? জি জি, এবার ঠিক আছে। জি, বলছিলেন তারপর? জি আপনাকে বেডে তারপরে শুইয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্রেচে করে ওখানে শুয়ে রাখা হয়। তো তখন আমার ওয়াইফ কে ডাক দেওয়ার পরে ওয়াইফ ওখানে আসেন। তো নার্সকে বলতেছিলাম আরকি যে, "আমার এখানে কে আছে? ওনাকে ডাকেন।" তো নার্স এবার দ্রুত আসার পর আমি বলতেছি যে, "আমার চিকিৎসা হচ্ছে কিনা?" তো হুম, হুম, নার্স হুম। তাড়াতাড়ি আমার ওয়াইফকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে আবার কিছু ইনজেকশন দেয়। ইনজেকশন নিয়ে তারপরে ভর্তি দেয় আরকি। মানে এমন একটা ভয়াবহ অবস্থা ছিল, না ট্রিটমেন্ট না দেওয়া যাচ্ছে। সারা বাংলাদেশের থেকে বিভিন্ন জেলা থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে এত পরিমাণে প্রচুর আহত আসতেছিল যে মানে কে জীবিত আর কে সেন্সলেস ওইটাও দেখার সুযোগ আচ্ছা, নাই। তো আচ্ছা। সেখানে দেখা যায় হুম, রক্ত, হুম। প্রচন্ড পরিমাণে রক্ত, এবং আমাকেও যেখানে রাখা হয় শহীদদের সাথে রেখে দেওয়া হয়। তো পরবর্তীতে ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসে আরকি ও ভর্তি দেওয়া হয়। আই হসপিটালে, আই ডিপার্টমেন্টে। তো সেখানে ৩-৪ তারিখ, ৫ তারিখ চিকিৎসা আর হয় না, কোনো সার্জারি হয় না। ৫ তারিখ তো স্বৈরাচার পালায়। ৬ হুম। তারিখে ওখানেই ছিলাম। পরে ৬ তারিখ ওখান থেকে রেফার করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তো তারপরে ধাপে ধাপে আরকি আসলে চক্ষু বিজ্ঞান, তারপরে সরোয়ার্দিতে আমার ডান চোখটা অপারেশন হয় এবং হাড়ের অপারেশন হয়। ওখান থেকে আবার চক্ষু বিজ্ঞান, ওখান থেকে আবার চক্ষু বিজ্ঞান থেকে সিএমএইচ পাঠানো হয়। সিএমএইচ এ কয়েকটা অপারেশনের প্ল্যান করে আসলে পরবর্তীতে দেশের বাইরে পাঠানোর কথা বলে পরবর্তীতে আর দেশের বাইরেও পাঠানো হয় না। পরিপূর্ণ আচ্ছা। চিকিৎসাও আর পাইনি। যার কারণে আসলে এখন পর্যন্ত এই যে আমার নাম লেখেন, আমার নাম লেখেন, আমার নাম লেখেন। সাব্বির ভাই, জি। তো আপনার কি মনে হয় আপনি যদি আরেকটু দ্রুত চিকিৎসা পেতেন, তো সেক্ষেত্রে আপনার চোখের আলো ফিরিয়ে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে কি আপনার মনে হয়? জি, আসলে হ্যাঁ, ডাক্তাররা যখন আমাকে দেখে তখন তো উনারা বলেন কি যে আসলে ৮ ঘন্টার ভিতরে যদি আমার এই সার্জারিটা হইতো ডান চোখের, হয়তোবা একটা পসিবিলিটি ছিল। বা এটা যদি আরো সপ্তাহখানেকের ভিতরে যে অপারেশনটা হইছে, আমার বাম চোখের অপারেশনটা হয় ৯ তারিখে। তো আচ্ছা। ওনারা বলতেছে তারপরে ডান চোখের অপারেশন হয়েছে গিয়ে ১৪ তারিখে। আমি ৪ আগস্ট আহত হই, ১৪ তারিখ সরি ১৯ তারিখে অপারেশনটা হয়। তো এই বিশাল গ্যাপের কারণে আমার চোখটা হুম, ফুলে হুম। বের হয়ে যায় একবারে চোখ থেকে। আগে তো ছিঁড়ে গিয়েছিল, তারপরে ব্যথা বিভিন্ন চেকিং করতে করতে চোখটা পুরা আমার তোয়ালের উপরে চলে আসে আরকি, নাক বরাবর এখানে চলে আসে। যার প্রেক্ষাপটে দেখা গেছে যে আমার মানে চোখটাই আসলে চিকিৎসার বিহীন অবস্থা থাকার কারণে চোখটাকেই ফেলে দিতে হয় আরকি। এটাই তো হচ্ছে গিয়ে আসলে আমার জন্য ভাইয়া, খুব দুঃখ। তো আপনি কি আগেই আন্দাজ করতে পেরেছিলেন যে পরিস্থিতি আসলে এতটা ভয়াবহ হবে?
আসলে পরিস্থিতি ভয়াবহ হবে এটা তো আসলে আন্দাজ করতে পেরেছি যে আসলে দেশে তো অনেক মানুষ মারা গিয়েছে। তো এই পরিস্থিতির কারণে আসলে যে ঘরে থেকে থাকবো সেটা আসলে সম্ভব হয় না আরকি, যে যার কারণে আসলে আচ্ছা, এভাবেই আচ্ছা। চলতে হচ্ছে। তো ভাই চোখ হারানোর পর মানসিকভাবে নিজেকে কিভাবে সামলেছেন আপনি? চোখ হারানোর পর থেকে আসলে আলহামদুলিল্লাহ ১ম তো খুব মানে খারাপ লাগছিল এবং জি। চিন্তা ভাবনা করছিলাম যে হয়তোবা ডাক্তার যে বা সরকার যেহেতু বলছে যে দেশের বাইরে নিয়ে হলেও ট্রিটমেন্ট করাবে। তো ওদিক থেকে মোটামুটি ভাবে আসলে মানে একটা টেনশন মুক্ত ছিলাম যে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। চিকিৎসা হবে। ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট পেলে সবকিছু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আসলে সিএমএস থেকে দেশের বাইরে রেফার করেন। তো পরবর্তীতে আসলে সরকারের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতার কারণে পরবর্তীতে আসলে আর দেশের বাইরে যাওয়া হয় নাই আরকি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকার বা অন্য কোনো সংগঠনগুলোর কাছ থেকে আপনি কোনো সহায়তা পাননি, তাই তো? না, ওই সময় যদি আমরা যদি চিকিৎসা পরিপূর্ণ সহায়তা পাইতাম তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের যে ভাইরা পা হারায় ফেলছে, আজকে ভুল চিকিৎসার জন্য পা ফেলাই দিতে হইছে। ভুল চিকিৎসার জন্য চোখ থেকে ব্লাড বের করতে পারে নাই। তো এটা তো আসলে সরকারি আমলা বলতে সমস্ত দেশের সমস্ত জনগণ বুঝে যে বাংলাদেশের সাধারণ পেট ব্যথার জন্য হইলেও ইন্ডিয়াতে গিয়ে বা পাশের রাষ্ট্রে গিয়ে বা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আর জি। সেখানে এতগুলা গানশট ইনজুরি লোকদেরকে এরকম ক্রিটিক্যাল রোগীদেরকে দেশের ভিতরে ট্রিটমেন্ট দেওয়াটা কতটা যৌক্তিকতা ছিল আসলে বলাই বাহুল্য। এটা আরকি। এটার প্রশ্নবিদ্ধ থেকেই যায়। তো আপনারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন এখন? হ্যাঁ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তো আমাদের আহতদের নিয়ে ওনারা কাজ করেছেন। আ তখন তো যাদের চিকিৎসা এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। যে ট্রিটমেন্টের ব্যাপারগুলো ওনারা ফ্রি করে দিয়েছেন সরকারিভাবে। এবং যারা চিকিৎসা পাচ্ছেন না তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে সুযোগ করে দেন। এবং এককালীন কিছু টাকা দেন সবাইকেই, সমস্ত আহতদেরকে হসপিটালে ফরমের মাধ্যমে। তো এভাবেই উনারা পাশে এসে দাঁড়ান আরকি। আচ্ছা, তো সরকার ভাইয়া সেখানে ৳১০০ হ্যাঁ। কোটি টাকা বাজেট দিয়েছিলেন। হুম, হুম, হুম। ওটা কম, আমাদের অনেকের কাছে এই টাকাটা পৌঁছায় দেন উনারা। আচ্ছা, তো এটা ওটা কি দিয়ে আপনাদের জন্য পর্যাপ্ত ছিল? তখন তো আসলে আলহামদুলিল্লাহ ওই মুহূর্তে এটাই অনেক বেশি। যেখানে আসলে আ যেখানে আসলে হ্যাঁ, চিকিৎসা বাবদ বা দৌড়াদৌড়ি বাবদ আর যাতায়াত হুম, বিভিন্নভাবে হুম। অনেক টাকা ব্যয়বহুল হচ্ছিল। সেখান থেকে এই টাকাটা পেয়ে অনেক উপকারিত হইছে আরকি। অনেক উপকার আচ্ছা, হইছে। আচ্ছা, আচ্ছা। তো ভাই এই যে চোখ হারালেন, তো চোখ হারানোর পরে পরিবার বা আপনার বন্ধুরা কিভাবে সহায়তা করেছেন সেই সময়টাতে? এটা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন এবং রাষ্ট্র সমস্ত কিছুই আসলে যথার্থ মূ মূল্যায়ন করেছেন আলহামদুলিল্লাহ। তো ফ্যামিলিও সাপোর্ট দিয়েছেন যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে এবং চিকিৎসার জন্য দেশের বাইরে নিবো। তো নিজেরাও দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছি চিকিৎসার জন্য। সবচেয়ে কষ্ট লাগেছে এটা আরকি যে আসলে আমরা নিজেরা যেতে চেয়েছি নিজেদের অর্থায়নে, নিজেদের খরচে। সেখান থেকে ভিসা জটিলতার কারণে দেশের বাইরে যেতে পারি নাই। তাও আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তো এগুলো আসলে অনেক জিনিস আসলে না বললেও পারি না এবং বুকের ভিতরে পাথর চাপা দিয়েও রাখতে পারি না। যতটা জি। অবহেলা হয়েছি এবং যতটা কষ্ট পেয়েছি, যতটা আ উম অ্যাক্সিডেন্ট বা স্বৈরাচার আওয়ামী লীগের আঘাতে ব্যথা না পেয়েছি, তার থেকেও বেশি ব্যথা পেয়েছি হচ্ছে গিয়ে আসলে আমাদেরকে অবহেলা, অবজ্ঞা এবং ভুল ট্রিটমেন্ট এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আসলে অনেক ভোগাইছে। তো বন্ধু বা সহকর্মী ওনারা কোনোভাবেই কি আপনাকে সাপোর্ট করেননি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওদের সাপোর্ট ছিল। ওয়াইফ এবং মা-বাবা, ছোট ভাই তো আমার আ ও মাদ্রাসায় পড়তো। সে ২ মাস সম্পূর্ণ আমার চিকিৎসার পেছনে দৌড়াদৌড়ি করে। ২.৫ মাস, ৩ মাস আ এরকমই হবে ২ থেকে ৩ মাস আমার পেছনে চিকিৎসার পেছনে দৌড়াদৌড়ি করে। ওয়াইফ তো ২৪ ঘন্টার পাশে ছিল। মা যাওয়া আসা, বাবা
এরা যথেষ্ট সাপোর্ট দিয়েছে নিজেকে, যেন মেন্টালি ভাবে ভেঙে না পড়ি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। ফাহিমা আপু, এবার আপনার কাছে একটু আসি। হ্যাঁ। আপু, আমরা তো দেখলাম সাব্বির ভাই তো নিজেকে সামলে নিয়েছেন। তো সাব্বির ভাইয়ের পরিবার বা ওনার বন্ধুরা ওনাকে আরো কিভাবে সাপোর্ট করতে পারতেন? বা তার প্রতি আরো কিভাবে সহানুভূতিশীল হওয়া যেত বলে আপনি মনে করেন? ধন্যবাদ সুরভি, আমাকে আবারও এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো উম, আমি আসলে আহ, আহ, আন্দোলনের পর্যায়ের ব্যাপারে আমি আসলে ওই প্রসঙ্গে কোনো কথা বলবো না। আমি ধরে নিব যে আমি সাব্বিরকে বলবো যে সেটা আহ, আপনি যেমন দুর্ঘটনা হিসেবে ধরে নিয়েছেন, আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তো আপনি আসলে কোথায় চাকরি করতেন? আমি A&A ট্রেড ইন্টারন্যাশনাল একটা কর্পোরেট অফিসে চাকরি করতাম, এটা মগবাজারেই ছিল অফিসটা। কক্সবাজারে ছিল। আহ, কি ধরনের কাজ, মানে আপনার দৃষ্টিশক্তি হারানোর পরে কি আপনি সেখানে আবার জয়েন করেছেন? না, না, আমার চাকরিটা চলে যায়। আহ, আমার কোম্পানি আমাকে 2 মাস 3 মাসের মতন বেতন দেয়, এবং বেতন দিয়ে পরবর্তীতে চাকরিটা কেন, কি বলেছেন তারা? মানে আপনি আর সেখানে আহ, মানে সেখানে কাজ করতে পারবেন না সেরকম কিছু বলেছেন? না, সেরকম কিছু বলেন নাই। ওখান থেকে উনি সাপোর্ট দিয়েছেন যে তুমি চেষ্টা করো, ট্রাই করো, ইনশাল্লাহ আমরা তো আছি, পাশে আছি। পরে একটা সময় আসলে যেহেতু নিজে দেখি না কিভাবে চাকরি করব, কিভাবে কি কাজ করব, এইভাবে নিজের ভিতরে একটা ডিপ্রেশন গ্রাস করেছিল। আহ আমি কি একটু তারপর থেকে আপনি ওখান কি একটু থেকে বিস্তারিত বলবেন যে কাজটা কি রকমের ছিল? কাজটা ছিল মার্কেটিং এর, ডাক্তারদের গিফট আইটেম নিয়ে আমরা কাজ করতাম। আমরা বিভিন্ন স্যাম্পল নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানি গুলো, রেনেটা, স্কেফ, তারপরে স্কোয়ার, এসিআই, অপসনিন, বিভিন্ন কোম্পানি গুলোতে আমরা হ্যাঁ, হ্যাঁ। স্যাম্পল নিয়ে যেতাম। তখন তারা আমাদের স্যাম্পল সিলেক্ট করলে তখন আমরা একটা প্রাইস দিতাম। প্রাইস দেওয়ার পরে তখন টেন্ডার হইতো। টেন্ডারে যদি কাজ পেতাম তখন আমরা তাদেরকে লট দিতাম আর কি। আচ্ছা, আপনি তো যদি এম, আপনি লেখাপড়া করেছেন, তো কতদূর লেখাপড়া করেছেন? আমি আসন্ন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আর কবি নজরুল থেকে ইন্টার করেছি। আচ্ছা, তো আপনি যদি এখন আহ, ধরেন যে আম, মানে আপনাকে যদি বলা হয় যে আপনি এইভাবে মানে এই কাজটা করতে পারবেন, ধরেন আপনি যদি ব্রেইল শিখেন, হ্যাঁ, ব্রেইল হচ্ছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা গ্রহণের অন্যতম মাধ্যম, যেটা হচ্ছে একজন সরি একজন চক্ষুষ্মান ব্যক্তি যেটা দেখে পড়েন, সেটা আমরা হচ্ছে স্পর্শের মাধ্যমে পড়তে পারি। ঠিক আছে? তো আপনি জি। যদি সেই ব্রেইল পদ্ধতি শিখে নেন এবং আহ, সেখানে আমার মনে হয় যে আপনাকে যদি আপনার কাজটা শেখানো হয় যে আপনি এই না দেখেও স্পর্শের মাধ্যমে আপনি এই কাজটা এইভাবে করতে পারবেন, তাহলে কি আপনাকে এই কোম্পানি আবার আপনাকে গ্রহণ করবে? আসলে কোম্পানির কিছু, এগুলো তো হচ্ছে কি আসলে মার্কেটিং এর সেক্টর, আর ওখানে হচ্ছে কি স্যাম্পল নিয়ে বিভিন্ন কোম্পানিতে গিয়ে তাদেরকে দেখাইতে হয়। এবং এখানে কিছু গ্রাফিক ডিজাইনের কিছু কাজ আছে যেগুলো বিভিন্ন আচ্ছা, কোম্পানির ডিজাইন গুলা দেয়। ওই ডিজাইন গুলা বিভিন্ন কোম্পানিদেরকে সাবমিট করতে হয় আর কি, যে ফরওয়ার্ড করতে হয়, যেন এই ডিজাইনের উপরে স্যাম্পল আমাদেরকে দিতে হয়। তো আচ্ছা। এগুলো আমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট। অসম্ভব বলে কিছু নেই, ইনশাল্লাহ যদি হ্যাঁ, লেগে হ্যাঁ। থাকা যায় পারবো ইনশাল্লাহ। আসলে যারা জন্মগতভাবে বা জন্মের পরবর্তী সময়ে দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার হয়, তাদের মানে তাদের পৃথিবীটাই সেভাবে গড়ে ওঠে যে না, আমাকে এভাবে বড় হতে হবে, তাই না? মানে তার ভেতরে সেই চেতনাটা আসলে হয় না যে আমি একরকম বা আমার পৃথিবী অন্যরকম। কিন্তু যারা হঠাৎ করেই দৃষ্টিশক্তি হারান, তাদের আসলে এই এই মানে অন্ধকার জগতের সাথে নিজেকে খাপ খাওয়ানোটা আহ, একটু ডিফিকাল্ট, কিন্তু খাপ খাওয়াতে পারবো না সেটা না, অবশ্যই খাপ খাওয়াতে পারবো। তবে আমার মনে হয় আপনার যত দ্রুত সম্ভব আপনার ব্রেইল শেখা দরকার এবং কম্পিউটার শেখা দরকার। হ্যাঁ, ব্রেইলটা আপনার হচ্ছে নিজের জন্য সম্পূর্ণ,
নিজের হিসাব নিকাশ, নিজের ব্যক্তিগত তথ্য মানে সংরক্ষণ করা, এগুলোর জন্য আপনাকে ব্রেন শেখা দরকার। কিন্তু আপনাকে কাজ করার জন্য যদি আপনাকে অন্য কোথাও চাকরি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে। আপনার কি কম্পিউটার জানা আছে? না, আমার কম্পিউটার জানা ছিল না। আমি এমনি কম্পিউটার টুকটাক কাজ করতাম অফিসের। বাট আমি মিরপুর যে আমার বাবার মাধ্যমে খায়রুল হাসান স্যারের মাধ্যমে পরে আচ্ছা, রাসেল আচ্ছা। হাসান স্যার বিটিসিবিতে আরকি। রাসেল হ্যাঁ, হাসান হ্যাঁ। স্যারের মাধ্যমে ওখানে কয়েক মাস কোর্স নিয়েছি। ওখানে তো ১ বছরের ট্রেনিং। আমি ওই ট্রেনিং অবস্থায় আমি ওই যে গত মাসের ২১ তারিখ থেকে আসলে ওই যে বিকেএসপি তে চলে আসি আরকি। যার কারণে পরিপূর্ণ ট্রেনিংটা এখনো নেওয়া হয়নি। ওখান থেকে ছুটি নিয়ে আসছি আরকি। ওখানে বিকেএসপিতে কিছুটা শিখেছি আরকি যে কম্পিউটার এবং ফোন চালানো। এগুলা আমাদের ওখানে যে ক্লাসমেট ছিল যে ঢাকা ইউনিভার্সিটির শাহিন ভাই, জুবায়ের ভাই এবং ওখানকার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জুনিয়র বিভিন্ন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা ছিল এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির শাহিনুর আপু আছেন। আচ্ছা। না, তাহলে তাদের তো সাথে আপনার মানে তাহলে তো আপনি অ্যা বেশ পরিচিত হয়ে গেছেন আপনার এই আ আমাদের এই মানে এই ফিল্ডে বলব যে মোটামুটি পরিচিত হয়েছেন। তবে জি, আ চেষ্টা করতেছি আরকি এই যে হ্যাঁ, রাফি ভাইয়ের মানে সাথে এটাই করতে হবে। যোগাযোগ আসলে এটাই করতে হবে আপনাকে। আ আমরাও যে পারি মানে এই আ প্রতিবন্ধিতা মানেই যে আমার জীবনটা এখানেই থেমে থাকবে সেটা না। জীবন অবশ্যই চলবে। তবে কিছু সময়ের জন্য হয়তো আপনার জীবনের গতি স্তীমিত হয়েছিল। আবার আ আপনি যদি এই আ প্রশিক্ষণগুলো নেন এবং কাজে লাগান তাহলে অবশ্যই আবার আপনার জীবনের গতি ফিরবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি, তো ইনশাআল্লাহ অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আপনি চক্ষুষ্মান থাকা অবস্থায় যে কাজ করেছেন, আপনার তো আ অভিজ্ঞতা আছে এবং পড়াশোনা করেছেন ওইটার উপরে, তাই না? সেইটার জি, সাথে কিভাবে সামঞ্জস্য রেখে আপনি এই মানে দৃষ্টি প্রতিবন্ধী আ হওয়ার পরে আপনি কিভাবে ওই কাজের সাথে সামঞ্জস্য রাখতে পারেন, আপনি ই আপনাকে সেই বিষয়টা খুঁজে নিতে হবে। হ্যাঁ? সেইভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি কিন্তু অ্যাম এ এদিক থেকে অন্যান্যদের তুলনায় আপনি খুব ভালো আ পারবেন বলে আমার বিশ্বাস। কারণ ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আপনি দেখেছেন, চক্ষুষ্মান থাকতে আপনি দেখেছেন কিভাবে কাজটা করেছেন এবং সেই কাজটাকে আপনি আ এই পদ্ধতিতে এই আমাদের যে সিস্টেম গুলো, সেই সিস্টেমে আপনি কিভাবে ওই কাজটাকে করতে পারবেন, সেটা কিন্তু আপনি কিছুদিন যাওয়ার পরে সব দেখার পরে আপনি নিজেই বের করতে পারবেন। তবে আম হতাশ হবেন না। অবশ্যই আ মানে আপনি ইয়ে ধরে নেবেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এটাই হচ্ছে আমার জীবন এবং এই জীবন কোন দিক থেকেই ছোট না। জি, অবশ্যই। জি, সাব্বির ভাই আপনার কাছে আসছি এবার। সাব্বির ভাই, চোখের আলো হারানোর পরে এখন আপনি আপনার নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিচ্ছেন? আসলে চোখের আলো হারানোর পরে তো পরবর্তীতে আসলে যখন চিকিৎসার কোনো কিছু হচ্ছিল না, তখন তো আসলে দিন, দিন ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলাম। হুম, হুম। তো পরবর্তীতে আব্বু, আমার বাবা দেখা গেছে যে আ ২ জন দৃষ্টির প্রতিবন্ধী ভাই ছিলেন। এদের কাছ থেকে আমাদের ঢাকা কমিউনিটি হসপিটালে ওনারা চাকরি করেন। ওনাদের কাছ থেকে একটা নাম্বার কালেক্ট করেন এবং আব্দুল কাদের সুমন ইসলামী ফাউন্ডেশনের সম্ভবত উনি দায়িত্বরত আছেন। উনার মাধ্যমে খায়রুল আজম স্যারের নাম্বারটা নেওয়া হয় আরকি। পরে খায়রুল আজম স্যারের সাথে কথা হয়। খায়রুল আজম স্যার তখন আবার রাসেল হাসান স্যারের নাম্বারটা দেন বিটিসিবি। তো তখন বলে আরকি যে ওখানে সিভি জমা দেওয়ার জন্য। তো আসলে অনেক ইন্ডিকেটর মাধ্যমে যে আল্লাহ তাআলা ওখানে সিলেক্ট করছেন। তো ওখানে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স নিয়ে যাওয়া হইতো। ১ম ছোট ভাইকে নিয়ে গেছি প্রায় ১ মাস। পরবর্তীতে ওয়াইফকে আচ্ছা, নিয়ে আচ্ছা। গেছি ১ মাস। তো তখন তো আসলে একা মোবিলিটি বা যাওয়া আসা করাটা এটা হুম, হুম। খুব ভোগাইতো যে এরা সব চলতেছে আমি কেন পারবো না? এরাও তো কোনো না কোনোভাবে চলতেছে। হুম, হুম। রেড ব্লাইন্ড তো আমাদের জুবাইর ভাইও ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করছেন। তো
ওনাদের একটা আত্মবিশ্বাস ছিল। এরা মোটামুটি ক্লাসের ভিতরে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির সুমন বর্মন ভাই ছিলেন হুম হুম। এবং জাহাঙ্গীরনগরের সাইফুল ভাই ছিলেন। তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্পফুল ছিলেন। স্যার তো বিভিন্নভাবে রাসেল স্যার তো বিভিন্নভাবে মোটিভেশনাল কথা বলতেন, মোটিভেশন দিতেন এবং বিভিন্নভাবে পরামর্শ দিতেন। তো এইভাবে একদিন সাহস করে আরকি পরে একা আসার চেষ্টা করি। তারপর আচ্ছা। থেকে আলহামদুলিল্লাহ একা চলাফেরা বা রিক্সা নিয়ে বা বাসে ওঠা ওভাবেই হুম হুম। শুরু করি আরকি। তো তাহলে হ্যাঁ, আসার আমি কথা একটু এটাই যে, ইন্টারাপ্ট করি সুরভি। জি জি আহ, খুব মানে কি বলবো যে এই ফিল্ডে খুব ভালো দুজন মানুষের সাথেই আপনার আসলে পরিচয় হয়েছে, যারা আপনাকে গাইড জি করতে পারে, রাসেল হাসান এবং খায়রুল আজম। তো আহ, আহ, পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দিব যে এই ওরিয়েন্টেশন মোবিলিটি এবং ব্রেল এই বিষয়গুলো আপনি একটু প্রাতিষ্ঠানিকভাবে মানে যেখানে প্রশিক্ষণ দেয়া হয়, যেমন ভিটিসিবি তে আপনার কম্পিউটার শিখেছেন, সেরকম যেখানে ব্রেইল এবং ওরিয়েন্টেশন মোবিলিটি প্রশিক্ষণ দেওয়া হয়, এই দুইটা প্রশিক্ষণ প্রথমেই আপনি ওরিয়েন্টেশন মোবিলিটি প্রশিক্ষণটা নিয়ে নেবেন। জি, ইনশাআল্লাহ। আসলে ওরকম সুযোগ পাই নাই। স্যারের সাথে ওখানে যোগাযোগ হওয়ার পরেই ওখানে ওনাদের সিভি জমা দেওয়ার পর আলহামদুলিল্লাহ সাথে এড হয়ে গিয়েছে আরকি। আর আচ্ছা। বিটিটিভিতে কম্পিউটার সেকশন বেল সেকশন আছে। আরবি বেল। বাট ওখানে তো যেটা শুনতে পেরেছি যে একবার চান্স পায় পরবর্তীতে পাওয়াটা একটু ডিফিকাল্ট। বা পরবর্তীতে তাকে সুযোগ দেওয়া হয় না। তো আবার বিপিএসএস আমাদের ওই যে ডক্টর হারুন সাহেবের ওখানে উনি আরবি কোর্স করেছিলেন। তখন ওখানে আবার শাহিন ভাই এবং ওই যে ইব্রাহিম ভাই এরা মোটামুটি ভাবে এখানে প্রায় 14-15 জন একটা ব্যাচ চালু করেন। তো সেখানে অ্যাড হই, ওখানে কিছু আরবি পড়া শেখার চেষ্টা করতেছিলাম আর কি। কিন্তু আসলে গানশট ইনজুরির কারণে আসলে সহজে ক্যাচ করাটা আসলে এখন একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে না আর না, কি। একটু সময় নেবে, হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও সেটা আপনি করতে পারবেন। আপনি মানসিক ভাবে মানে দৃঢ় থাকার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন যে আমি পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে ইনশাআল্লাহ। আপনার মানসিক শক্তি যোগাবে আপনাকে। আচ্ছা। তো আসার কথা এটি যে সাব্বির ভাই আপনি এখনো জীবন যুদ্ধে থেমে যাননি। আপনি এখনো একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন। তাই তো? আমি আসলে বিকেএসপি তে আসি, এখানেও ট্রেনিং আমাদের মোটিভেশনাল। এখানে হচ্ছে গিয়ে দেখা যায় ফ্রি হ্যান্ড খেলা, এক্সারসাইজ বিভিন্নভাবে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী আমরা আরো ৩-৪ জন আছি এবং এক পা হারানো আরো কয়েকজন ভাই আছে, সবাই জুলাই যোদ্ধা। তো এভাবে আর কি আসলে খেলাধুলা, আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে আসলে নিজের ডিপ্রেশনটা এবং নিজের নতুন করে জীবনটাকে সাজায় গুছায় নেওয়ার চেষ্টা করতেছি এই আর কি। আচ্ছা। তো সাব্বির ভাই আপনার সহধর্মিণী যিনি আছেন, তিনি এই পরিস্থিতিতে কিভাবে আপনাকে সামলেছেন বা কতটা হেল্প করেছেন? যদি একটু বলতেন। উম না, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ শুরু থেকে প্রায় এ পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছেন। আসলে যেটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে তার প্রতিও কৃতজ্ঞ যে সে এ এই সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আমাকে রেখেছেন। আচ্ছা। আ ফাহিমা আপু একটু আসবো আপনার কাছে। আহ সাব্বির ভাইদের প্রতি তো আমাদের একটা সামাজিকভাবে দায়বদ্ধতা থেকেই যায়। তো সেই দায়বদ্ধতা থেকে মানে আপনার কি মনে হয় যে আমরা ওনাকে সামাজিকভাবে কিভাবে সাপোর্ট করতে পারি? না, সে অলরেডি কিন্তু সামাজিক ভাবে সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, যেটা সে বলেছে, সে তাকে যেমন সে যেই সব ব্যক্তির নাম বলেছে, জি। সবাই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, এবং প্রত্যেকেই কিন্তু তাকে সাপোর্ট করছে যার যার অবস্থান থেকে। ঠিক আছে? তো আম, সুতরাং বোঝাই যাচ্ছে যে সে আগামীতেও সাপোর্ট পাবে। তো জুলাই আন্দোলনের পরে মানুষের মধ্যে তো অনেক ধরনের দৃষ্টিতে মানে দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ধরনের আমরা পরিবর্তন লক্ষ্য করেছি। তো যারা এই আন্দোলনে দৃষ্টি হারিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? আম, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের আহ আহ তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে
আহ দৃষ্টিশক্তি হারিয়েছে কিন্তু মনোবল হারায়নি। তো মানসিক ভাবে তাকে মানে প্রত্যেককে শক্ত থাকতে হবে এবং মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আগামী দিনের জন্য। এবং আগামী দিনের জন্য দিনের পথ চলার জন্য যেই ধরনের আহ মানে প্লাস কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমাদের জানা দরকার, সেই মানে একজন চক্ষুষ্মান ব্যক্তির জন্য প্লাস কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রয়োজন হয় না, কিন্তু আমাদের জন্য প্রয়োজন হয়। তো সেই বিষয়গুলোর উপরে যদি প্রশিক্ষণ নিয়ে আহ লক্ষ্য স্থির করে আহ আহ এগোয়, তাহলে অবশ্যই সে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। জি। আবির ভাই এবং ফাহিমা আপু, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। জি। সুধী দর্শক, সাব্বিরের মতো এমন অনেক জুলাই যোদ্ধারা হারিয়েছেন তাদের স্বাভাবিক জীবনযাপনের গতি। আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিভাবে সাব্বিরদের পাশে দাঁড়াতে হয়, সমাজকে সেই মূল মন্ত্র শিখিয়ে দিতে চাই। সমাজকে সচেতন করতে চাই। সবাই যেন সাব্বির সহ সকল প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়। আমরা সবাই মিলে যেন এই পৃথিবী, এই জীবনকে উপভোগ করতে পারি। এমন প্রত্যাশা থেকেই স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট কাজ করে চলেছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূলধারে পৌঁছে দিতে স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট কাজ করে চলছে। নাটক, টক শো, ইন্টারভিউ প্রোগ্রাম, মোটিভেশনাল প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে যে যেখানে রয়েছেন তাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের মূলধারে পৌঁছে দিতে কাজ করছে স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট। আশা করছি আমাদের এই পথ চলায় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আজকের মতো আমাকেও গুনতে হবে, অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকুন। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের গ্রন্থনা এবং পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি এবং উপস্থাপনায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুরভি। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত করব জয়। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আমাকেও গুনতে হবে, প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয়। আমি রাষ্ট্রের নাগরিক, সমাজের অংশ। সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে। তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে, অবশ্যই গুনতে হবে।